মায়াঙ্ক আর পিয়ুষ দুই বন্ধু, দুজনেই তাদের কলেজের ডিনের স্ত্রী রুবিয়ার প্রেমে হাবুডুবু খায়। আর রুবিয়াও তার গোপন একটি স্বার্থ হাসিলের জন্য পরকীয়ার সম্পর্ক শুরু করে পিয়ুষের সাথে। কি এমন স্বার্থ আছে তার, যার কারণে সে স্বামী থাকা সত্ত্বেও কলেজ পড়ুয়া এক ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্যবহার করছে তাকে? সেটাই দেখব আজকের গল্পে, যার নাম নামাকুল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সিরিজের কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা দুইজন কলেজ বন্ধুকে দেখতে পাই। তারা দুজন একই সাথে বাইকে করে তাদের কলেজে রওনা দেয়। একজনের নাম মায়াঙ্ক আর একজনের নাম পিয়ুষ। দুজনে খুব বেশি ভাব নিচ্ছিল, বিশেষ করে মায়াঙ্ক। যাই হোক, তো তারা বাইকে করে তাদের কলেজে আসে আর এসেই এখানে মেয়েদেরকে দেখে তাদেরকে নাম্বার দিতে থাকে যে কে কতটা সুন্দর। কাউকে তারা 7 তো কাউকে 8 দিচ্ছিল। তো তখনই পিয়ুষ বলতে থাকে, ভাই আমরা মেয়েদেরকে অবজেক্টিফাই করছি না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বল মেয়েরাও তাহলে নিশ্চয়ই আমাদেরকে এইভাবে নাম্বার দিবে। তখন মায়াঙ্ক বলতে থাকে, হ্যাঁ দিবে তো কি হয়েছে, তোকে কম দিলেও আমাকে তো 9 অবশ্যই দিবে। তখনই দেখা যায় উপরে কতগুলো মেয়ে তাদেরকে মার্ক দিচ্ছিল। 8-9 তো দূরের কথা, তারা তো এদের দুজনকে মিলিয়ে 2-এর বেশি নাম্বারই দেয় না। তো এরপর দেখা যায় তারা ক্যান্টিন থেকে খাবার নিয়ে যখনই ভিড়ের মধ্যে থেকে বের হয় তখনই দুইটা ছেলে আসে আর তাদের হাত থেকে ড্রিঙ্ক আর খাবার কেড়ে নেয়। তখন পিয়ুষ আর মায়াঙ্ক বলতে থাকে, কি হলো, তোমরা এমন কেন করছো, খাবারগুলো দিয়ে দাও, আমরা তো কষ্ট করে আনলাম তাই না? তখন ওই ছেলেগুলো বলে, কিসের খাবার দিয়ে দিব, এনেছো ভালো হয়েছে, আবার নিয়ে আসবে, এখন এগুলো আমরাই খাবো। তখন পিয়ুষ বলে, তোমরা আমাদের সাথে এমন কেন করছো, আমরা তোমাদের সিনিয়র, এটা ভুলে যেও না। তখন মায়াঙ্ক বলে, হ্যাঁ রেসপেক্ট করো, বুঝেছো? তখন ওই ছেলেগুলো বলে, রেসপেক্ট তোমাদের, যাও যাও এখান থেকে ফটো। তো পিয়ুষরা যাওয়ার সময় বলতে থাকে, অন্তত সমুচাটা তো দিয়ে দাও। তখন ওই ছেলেগুলো বলে, যাবে এখান থেকে। তখনই তারা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর এখানেই বোঝা যায় তারা দুজন আসলে ভাবেই 100। আসলে তো এরা একেবারেই ফাট্টু। এই কলেজের জুনিয়র ছেলে মেয়েরা এদেরকে একেবারেই সম্মান দেয় না। তো এরপর তারা মন খারাপ করে তাদের ক্লাসের দিকে আসতে থাকে। তখনই দেখা যায় তাদের কলেজে রুবিয়া নামের একটা সুন্দরী মেয়ে আসে। তাকে দেখেই তো মায়াঙ্ক আর তার বন্ধু একেবারে হা হয়ে যায়। সে এতটাই সুন্দর ছিল যে তারা চোখই ফেরাতে পারছিল না। তো এরপর তারা যখন লাইব্রেরিতে বসেছিল সেই সময় একটা ছেলে এসে বলতে থাকে, এজাজ ভাই এসেছে কলেজে, দ্রুত সবাই নিচে আসো। তখন তারা দুজনও দৌড় দিয়ে যায় সেদিকে আর দেখা যায় এজাজ ভাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে কলেজের ভেতর চলে এসেছে। কারণ রোকসানা নামের কোনো মেয়ের দিকে এই কলেজেরই কেউ তাকিয়েছে আর রোকসানা তার কাছের কেউ, এই জন্য সে এত বেশি রেগে আছে। তো এখানে মায়াঙ্ক তার বন্ধু পিয়ুষকে বলে, ভাই দেখ, আমাদেরকে তো এই কলেজে কেউই পাত্তা দেয় না, কিন্তু যদি এরা জানতে পারে যে এজাজের বান্ধবীকে আমরা দেখেছি, আমরা বিরক্ত করেছি, তাহলে আমাদের কত পাওয়ার বাড়বে ভেবে দেখ। তারা তো এটাই ভাববে যে আমাদের কত সাহস, যে আমরা এজাজের পছন্দ করা মেয়েকে টিজ করেছি। এই কথা শুনে মায়াঙ্কের বন্ধু পিয়ুষ বলে, কি বলছিস তুই, পাগল হয়ে গেলি? এজাজ আমাদেরকে মেরে আধমরা করেও ছাড়বে না, একেবারে মেরে ফেলবে। মায়াঙ্ক বলে, আরে চুপ থাক ভাই, এটাই আমাদের সুযোগ নিজেদের সম্মান বাড়ানোর। তারপর মায়াঙ্ক এজাজকে ডেকে বলে, আমরা রোকসানাকে টিজ করেছি, কি করবি আমাদের, মারবি, আয় মেরে দেখা। কিন্তু দেখা যায় এজাজ মায়াঙ্ককে নিয়ে উল্টো মজা নেয় আর বলে, কে রে তুই, যা বাড়ি গিয়ে হোমওয়ার্ক কর। তো ঘুরে ফিরে মায়াঙ্ক এজাজের কাছেও পাত্তা পেল না, আবারও সেই অপমানিত হতে হলো এতগুলো ছেলে মেয়ের সামনে। এদিকে আমাদের চাক্কু নামের আর একজন লিডারকে দেখানো হয় যে তার বান্ধবীর সাথে টিকটক ভিডিও বানাচ্ছিল। তখনই কেউ একজন এসে চাক্কু ভাইকে খবর দেয় যে এজাজ কলেজে এসে শুধুই ঝামেলা শুরু করেছে। তো এই কথা শুনেই তো চাক্কুও কলেজে চলে আসে আর এসেই এজাজকে এখান থেকে যেতে বলে, না হলে সে তাকে গুলি করে দিবে। এজাজ তো তখন একটু ভয়ই পায়, কিন্তু পরে দেখা যায়
চাক্কুর বন্দুকের মধ্যে তো গুলিই নেই। তখন এজাজ সহ তার সব লোকেরা হাসাহাসি শুরু করে, কিন্তু এরপর চাক্কু এত বাজেভাবে মারধর করে তাদের যে আর কেউ কিছুই করতে পারে না। সে ইচ্ছামতো এজাজের লোকেদের আর এজাজকে ধোলাই দেয়। এই সব দেখে তো মায়াঙ্ক আর তার বন্ধু পিয়ুষ বলে, ভাই শুধুমাত্র এরকম একটু পাওয়ার হলেই চলবে আমাদের, তাহলেই দেখবি সবাই আমাদের কত কদর করে। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় পিয়ুষ আর মায়াঙ্ক রুবিয়ার ব্যাপারেই ভাবছিল। তো তারা একটি স্যানিটারি শপে ছিল। এটা আসলে পিয়ুষের বাবার দোকান, তাই তারাও মাঝে মধ্যে এখানে এসে বসে। তো মায়াঙ্ক তখন বলতে থাকে, আমি কিছু খোঁজ নিয়েছি পিয়ুষ। পিয়ুষ বলে, কি খোঁজ নিয়েছিস? মায়াঙ্ক বলে, ওই যে রুবিয়া মেয়েটা আছে না, তার বিয়ে হয়েছে বিন সাইয়দ আহমদের সাথে, মানে রুবিয়া তার দ্বিতীয় স্ত্রী। পিয়ুষ বলে, ভাই এইসব আমাদের জেনেও কাজ নেই, তাদের কাছে টাকা আছে, পাওয়ার আছে, তাই আমাদের দ্বারা কিছুই সম্ভব না। মায়াঙ্ক বলে, আরে তুই এত নেগেটিভ কেন ভাবছিস? আমাদেরও সব হবে, চিন্তা করিস না। পিয়ুষ বলে, হ্যাঁ চিন্তা করব না, তুই কি আর করতে পারবি? তার থেকে চাক্কু ভাইকে দেখ, তার মতো সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন কে আর আছে? তার কাছে কি নেই বলতো যা আমাদের আছে? তখনই দেখা যায় চাক্কু বাইরের ফুচকা খেয়ে একদম পেট খারাপ করে ফেলে আর তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসে পিয়ুষের এই বাবার কমোডের দোকানে, আর সেখানেই সোজা গিয়ে আগে তার কাজ সারে। আর এদিকে তো মায়াঙ্ক পিয়ুষ এরা গন্ধে টিকতে পারছিল না। তারপরেও তারা তো খুব খুশি যে চাক্কু ভাই তাদের দোকানে এসেছে। আসলে আজ তাদের চাক্কু ভাইয়ের সাথে প্রথম দেখা। তো চাক্কু তার কাজ সেরে মায়াঙ্কদের কাছে আসে আর তাদেরকে বলে, আসলে খাবার খেয়ে আমার একটু পেটে সমস্যা হয়েছিল, তাই না পেরে বাধ্য হয়ে এখানেই চলে এসেছি। তোমাদের এই দোকানটা না থাকলে তো আমার অবস্থাই খারাপ হয়ে যেত। পিয়ুষ তখন বলে, কোনো ব্যাপার না চাক্কু ভাই। চাক্কু বলে, আরে তোমরা কি আমাকে চেনো? মায়াঙ্ক আর পিয়ুষ তো তখন খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে, হ্যাঁ ভাই, আপনাকে কে না চেনে বলুন, আমরা তো আপনারই কলেজের স্টুডেন্ট। চাক্কু বলে, তাই নাকি? কই, আমি তো কখনো তোমাদের দেখিনি। এই কথায় মায়াঙ্ক আর পিয়ুষ আবারও একটা লজ্জার মধ্যে পড়ে যায়, কিন্তু এরপরই চাক্কু তাদের দুজনকে একটি পার্টিতে ইনভাইট করে। আর চাক্কুর থেকে ইনভিটেশন পেয়ে তো তাদের দুজনের আনন্দের সীমাই থাকে না। তো চাক্কু চলে যাওয়ার পর পিয়ুষের বাবার দোকানের কর্মচারী এসে বলে, এখন ওই কমোড কি করব? কমোডের আশেপাশে তো মাছি ঘোরাফেরা করছে। পিয়ুষের তো আর কোনো খেয়ালই নেই। চাক্কু ভাইয়ের সাথে দেখা হয়েছে, এটা তো তার অনেক বড় সৌভাগ্য। তাই সে ওই কর্মচারীকে বলে, ওটা ফেলে দিন তো, আর বাবা জিজ্ঞেস করলে বলবেন ভেঙে গেছে। তো সন্ধ্যাবেলা দেখা যায় তারা দুইজন সেই পার্টিতে চলে আসে, কিন্তু সেখানে অনেক লম্বা লাইন ছিল। তবে তারা লাইনে না দাঁড়িয়ে সোজা এন্ট্রির কাছে আসতে থাকে। তখন ওই যে তাদের কলেজের জুনিয়র দুইটা ছেলে, তারা তাদেরকে বেশ অপমান করে কথা বলতে থাকে আর এটা বলে যে যাও আগে লাইনে দাঁড়াও। মায়াঙ্ক বলে, আমাদের এসব লাগবে না। তো যখনই তারা এন্ট্রি করতে যায় তখনই সেখানে দুজন গার্ড তাদেরকে আটকায়। এটা দেখে তো ওই জুনিয়র দুজন বেশ খুশিই হচ্ছিল, কিন্তু তখনই মায়াঙ্ক আর পিয়ুষ তাদের আইডি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে আর ওই জুনিয়র দুইজনের মুখ একেবারেই চুপসে যায়। তাই পার্টিতে ঢুকেই তারা দুজন মিলে বেশ আনন্দ করতে থাকে। আর এই পার্টিতে চাক্কুর গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় মায়াঙ্কের। তার গার্লফ্রেন্ড তো মায়াঙ্কের উপর বেশ ইমপ্রেস হয়ে যায়। তো এরপরই দেখা যায় চাক্কু ভাইকে জালিম নামের একজন রুবিয়ার হাজবেন্ড আহমদকে কিডন্যাপ করার কথা বলে, কিন্তু চাক্কু ভাই একটু ভয়ই পাচ্ছিল, কারণ সে যেমন অর্থবান তেমনই পাওয়ারফুল। কিন্তু এই জালিম তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, অনেক টাকা পাচ্ছ তো। তো এরপর চাক্কু রাজি হয় আর সেখান থেকে চলে যায়। তখনই এই জালিমের কাছে কেউ একজন ফোন করে আর বলে, কি ব্যাপার, কি কথা হলো? তখন জালিম জানায়, স্যার আপনি একদম চিন্তা করবেন না, ওই আহমদ আর বাঁচতে পারবে না। কিন্তু কে সে আর কেনই বা আহমেদের কোনো ক্ষতি করতে চাইছে সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই দৃশ্য চলে যায় রুবিয়ার কাছে। আমরা দেখি যে তার হাজবেন্ড আহমেদের সাথে সে তেমন খুশি ছিল না, কারণ তার হাজবেন্ড তাকে কেন যেন সবসময়ই ইগনোর করে যেত, যার কারণে রুবিয়া মনে মনে একটু কষ্টই পেত। তো এরপরই দেখা যায় চাক্কু ভাইয়ের পার্টিতে একটা মেয়ে নাচ করছিল, কিন্তু তাকে নামিয়ে দিয়ে চাক্কু ভাইয়ের গার্লফ্রেন্ড সেখানে নাচতে শুরু করে আর মায়াঙ্করাও সবাই এনজয় করতে থাকে। তো এরপর পিয়ুষ আর মায়াঙ্ক পার্টি শেষ করে ফিরে আসতে থাকে। তো রাস্তাতেই তারা মাতাল হয়ে এটা ওটা বলতে থাকে আর এই দুই বন্ধু একে অপরকে কতটা ভালোবাসে সেটাও বলে।
যাই হোক, তো পরের দিন ঘুম থেকে উঠে মায়াঙ্ক দেখতে পায় যে ছোটে চাক্কু নামের একটা গ্রুপে অ্যাড করেছে তাদের চাক্কু। এটা দেখে তো মায়াঙ্ক একদম শকড হয়ে যায় আর চিৎকার করে ওঠে। আর তার চিৎকার শুনে পীয়ূষ হুড়মুড় করে উঠে পড়ে। এরপর দেখতে পায় যে চাক্কু ভাই তাদেরকে গ্রুপে অ্যাড করেছে। এটা দেখে তারা দুজনেই তো বেশ খুশি হয়ে যায়। তারপর তারা দুজন আসে চাক্কুর কাছে, আর এখানে চাক্কু তার টিম বানিয়েছে ছোটে চাক্কু নামে। তো তাদেরকে চাক্কু একটা কাজ দেয় যে তারা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে একসাথে হতে দিবে না, তাদের প্রেম তারা ভেঙেই ছাড়বে। মানে তারা কোনো অবিবাহিত কাপল দেখলেই তাদেরকে আলাদা করবে, আর এটাই হচ্ছে তাদের মিশন। আর সে এটাও বলে যে এখন থেকে মা বাবার পূজা দিবস হবে, আমরা তাদেরকে সম্মান দিব। তখনই সেখানে তার মার আর তার ছবি আসে, আর পাশে আরেকটা ইয়াং ছেলের ছবি। তখন সবাই বলতে থাকে, ভাইয়া আপনার বাবা এত ইয়াং তা তো জানতাম না। তখন চাক্কু বলে, আরে আমার বাবা আছে নাকি, সে তো কবেই মারা গেছে, আর তার কোনো ছবি ছিল না বলে ইন্টারনেট থেকে যে কোনো একটা নিয়েছি রেফারেন্স হিসেবে। তো এরপরে সে আরো কিছু বুঝাতে যাবে, তখনই তার গার্লফ্রেন্ড চলে আসে, আর এসেই তাকে সবার সামনে জড়িয়ে ধরে। আর চাক্কুর তো সব প্রেস্টিজই পাঞ্চার হয়ে যায়। সে এখানে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আলাদা করতে বলছে, আর সে নিজেই তার গার্লফ্রেন্ডের সাথে এই সব করে বেড়াচ্ছে। তো তার সাঙ্গপাঙ্গরাও তখন কিছুই বলতে পারে না। যাই হোক, সে তার গার্লফ্রেন্ডকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর আবারও তার ভাষণ দেওয়া শুরু করে, আর তার ভাষণে সবাই মোটিভেট হয়ে যায়। আর সেই মতো মায়াঙ্ক তার কাজ শুরু করে। পার্কে যে সে দেখতে থাকে একটা কাপল অনেক সুন্দর মোমেন্ট স্পেন্ড করছে। তো তখনই সে তাদেরকে আলাদা করতে যেতে চায়, কিন্তু পীয়ূষ বলে, দেখ না ওদেরকে কত সুন্দর লাগছে, এর মধ্যে আমাদের যাওয়ার কি দরকার বল। কিন্তু মায়াঙ্ক তো কোনো কথাই শোনে না, সে চলে যায় তাদের আটকাতে। তখনই দেখে সেটা তো তার মামাতো ভাই। তখন সে তাকে বলতে থাকে, তুই এসব করছিস? তখন তার ভাই বলে, ভাইয়া প্লিজ কিছু বলো না, বুঝতেই তো পারছো। তখন তার গার্লফ্রেন্ড মায়াঙ্ককে অনেক উল্টোপাল্টা কথা শোনায়, আর বলতে থাকে, লুজার একটা, নিজে তো কিছু করতে পারে না আর অন্যকে দেখলেও জেলাস ফিল করে। তখন মায়াঙ্ক অনেক অপমানিত হয়ে সেখান থেকে রাগ করে চলে আসতে থাকে। তো এইরকম করে করে সে কখনো মার খায় গার্লফ্রেন্ডের থেকে, বা কখনো খায় বয়ফ্রেন্ডের থেকে, আর তাকে সবাই কথায় কথায় লুজার বলে। তো এই সব অপমানের ভিডিও অন্য ছেলেরা করে নিয়ে আসে চাক্কুর কাছে, আর বলে, আরে ভাই দেখো এই লুজাররা ছোটে চাক্কু কেন কোনো গ্যাংয়েই থাকার যোগ্য না। তো তারপর এই নিয়ে অনেক হাসাহাসি করে সবাই। সারা কলেজে তারা অনেক লজ্জা পেতে থাকে। তো এরপর তারা এমন একটা ক্লাসে এসে বসে যেখানে আবার ভালোবাসা নিয়েই ভাষণ দেওয়া হচ্ছিল। এরা সবাই ভালোবাসার পক্ষে ছিল, একদম চাক্কু ভাইদের অপোজিট। তো এই জায়গাতে পীয়ূষ অনেক ভালো ভাষণ দেয়, আর সবাই তো অনেক ইমপ্রেস হয়ে যায়। তো এই সব কিছুর পর পীয়ূষের সাথে আবারও দেখা হয় রুবিয়ার। পীয়ূষকে রুবিয়া বলে, আসলে আমি এখানে এসেছিলাম আমার হাজবেন্ডের লাঞ্চ নিয়ে, কিন্তু তাকে পাচ্ছি না অফিসে, তবে আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? পীয়ূষ বলে, আমি আপনাকে চিনি, আপনি কিছু বছর আগে আমাদের প্রতিবেশী ছিলেন। রুবিয়া তখন বলে, ও মনে পড়েছে, আপনি তো এই শর্মাজির ছেলে তাই না, ওনার কমোডের দোকান আছে। তো এই কথায় খুব বেশি অপমানিত বোধ করে পীয়ূষ। তারপর কথা কাটাতে পীয়ূষ রুবাইয়াকে বলে, আচ্ছা ঠিক আছে বাদ দিন, চলুন আমরা ডিনসারকে খুঁজি। এদিকে আমরা চাক্কুকে দেখি তার কাছে আজ আবারও একটা ভিডিও আনে মায়াঙ্কের বিরুদ্ধে, যেন চাক্কু তাকে এবার বেরি করে দেয়। তবে দেখা যায় যে এই ভিডিও উল্টো ভালো লেগে যায় চাক্কুর, আর তাকে তার টিমের মধ্যে প্রমোশনও করিয়ে দেয়। এখন তো মায়াঙ্কের ভাব আরো বেড়ে যায়, সে মারাত্মক পাওয়ার নিয়ে কথাবার্তা আর হাঁটা চলা শুরু করে দেয়। অন্যদিকে রুবিয়া পীয়ূষকে বলে, তোমার সাথে তোমার আর একটা বন্ধু ছিল না, কি যেন নাম? ও হ্যাঁ, মায়াঙ্ক, সে এখন কোথায় আছে? পীয়ূষ বলে, সেও তো এই কলেজেই পড়াশোনা করে। রুবিয়া তখন বলে, আমার মনে আছে, সে খুবই দুষ্টু ছিল। পীয়ূষ বলে, তবে সে এখন আর দুষ্টুমি করে না, খুব সাধাসিধে ছেলে হয়ে গিয়েছে। তো তারপরই দেখা যায় এই সাধাসিধে ছেলের কারবার। পুলিশ মায়াঙ্ককে ধরে নিয়ে যাচ্ছে, আর সে খুব গর্বের সাথেই যাচ্ছে। আর টেনশনও তো ছিল না যে তাকে পুলিশ ধরেছে, কারণ মায়াঙ্ক জানে তাকে চাক্কু ঠিকই বের করে নিবে। আর তাকে পুলিশ ধরেছে এর কারণ হচ্ছে সে কলেজের কিছু পোস্টার আগুনে পুড়িয়েছিল, আর সেগুলো ছিল 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের। তো মায়াঙ্ক এই সব কিছু করেছে চাক্কুর কাছে হিরো হতে। তো এইসব আবার উপর থেকে রুবিয়া আর পীয়ূষ দেখে। পীয়ূষ তো রুবিয়ার সামনে একদমই ছোট হয়ে যায়, কারণ সে একটু আগেই তার বন্ধুর নামে অনেক ভালো ভালো কথা বলেছে। তো এখানে রুবিয়াও তো বুঝতে পারছিল না যে এইসব আসলে কি হচ্ছে। তো দৃশ্য আসে কারাগারে, যেখানে বসে বসে একদম রিল্যাক্স হয়ে কার্ড খেলছিল মায়াঙ্ক।
আর তার সাথে আরো 2 জন কয়েদিকে বলছিল আমি 14 ফেব্রুয়ারির সব কার্ড সব পোস্টার একা হাতে জ্বালিয়ে তছনছ করে এসেছি। তাই মনে রেখো, শহরে এখন নতুন রাজা এসেছে, আর সেটা হচ্ছে আমি। আর আমার তো ভিডিও করা হয়েছে। আর পুরো কলেজের লোকজন আমাকে দেখে চেঁচামেচি করছিল আমার এত পাওয়ার দেখে। কিন্তু আমি আবার অহংকার করছি না কিন্তু, যে আমার অনেক পাওয়ার আছে এখন। তো তারপর 2 জন কয়েদি মায়াঙ্ককে গলায় ধরে বলে, আরে তুই কোনো রাজা না, বরং তুই একটা জোকার। তো 1 সেকেন্ডের মধ্যেই বেচারা মায়াঙ্কের সব ভাব নেওয়া শেষ হয়ে যায়। আর তখন সে পুলিশকে কাপা কাপা গলায় ডেকে বলে, ইন্সপেক্টর সাহেব, আমার মা এসেছেন কি আমাকে নিতে? মায়াঙ্ককে এভাবে ভয় পেতে দেখে তো ওই কয়েদি 2 জন খুব মজা নেয়। বাইরেই তখন দেখা যায় মায়াঙ্কের মা এসেছে, আর সে পিয়ুষকে বলতে থাকে, এই মায়াঙ্ক এটা কি করলো? আগে আমি পুলিশ স্টেশনে বসে থাকতাম আমার হাজবেন্ডের জন্য, কিন্তু এখন বসে থাকতে হচ্ছে এই অপদার্থ ছেলেটার জন্য। আমার তো কপালটাই খারাপ। পিয়ুষ বলে, আরে আন্টি, মায়াঙ্কের তো কপাল খুলতে চলেছে। তার তো সব সময় এটাই স্বপ্ন ছিল যে সে একদিন জেলে যাবে। তো এখানে আসলে পিয়ুষ মায়াঙ্কের কাণ্ড কারখানায় বেশ মজা নেয়। এদিকে চাক্কু তার ছোটে চাক্কু টিমকে বলে, মায়াঙ্কের জন্য আমাদের নাম অনেক উজ্জ্বল হয়েছে, কারণ তার কারণেই আমাদের আর দেখতে হবে না ওই 14 ফেব্রুয়ারির কাহিনী। তাই মায়াঙ্কের এত বড় কাজের জন্য আমরা তার একটা সুন্দর ওয়েলকামের আয়োজন করব। এদিকে আমরা মায়াঙ্ককে দেখি তাকে চাক্কু ছাড়িয়ে নিয়েছে। তাই মায়াঙ্ক তার মাকে বলে, মা তুমি কি দেখেছো আমাকে চাক্কু ভাইয়া এটুকু সময়ের মধ্যেই বের করে নিয়েছে। তাই আমি তো এখন একদম রিল্যাক্সে থাকবো, আর কিছু নিয়েই আমি ভাবতে পারবো না। তো তারপর তার মা চলে যায় সেখান থেকে। আর পিয়ুষ বলে, আমার সাথে আজ রুবিয়ার কথা হয়েছে। মায়াঙ্ক বলে, তো কি হয়েছে? কে রুবিয়া আর কে কি? আমার জন্য এইসব রুবিয়ার থেকে আরো অনেক ভালো ভালো মেয়ে অপেক্ষা করছে, তাই আমি এখন ওইসবেই ফোকাস করছি। তো তারপর চাক্কু ভাই তাকে ফুল দিয়ে বরণ করে নেয় আর জিজ্ঞেস করে, ভাই তোর মাথায় এইরকম আইডিয়া আসলো কি করে? মায়াঙ্ক তখন বলে, আমি আসলে এই বুদ্ধি পেয়েছি পিয়ুষের থেকে, কারণ পিয়ুষ খুব ভালো বুদ্ধি দিতে পারে। চাক্কু তো খুশি হয়ে তখন পিয়ুষকেও ফুলের মালা দিয়ে বরণ করে। আর এরপর থেকেই তাদের কলেজে আলাদা রকমের অ্যাটেনশন মিলতে শুরু হয়। তাদের 2 জনকে দেখলেই সবাই সালাম দেয় আর কেমন আছে এই সব কিছু জিজ্ঞেস করে। যারা তাদেরকে কয়দিন আগেও ছোট করত তারাও এখন বেশ সম্মান দিয়ে কথা বলে। মায়াঙ্ক তো এই সব কিছু দেখে খুব খুশি হয়ে যায়, আর তার বন্ধু পিয়ুষও। আর তারা তো এটাই চেয়েছিল। তো কলেজে পিয়ুষ আর মায়াঙ্ক আসার পর দেখে পোস্টার লাগাচ্ছে রুবিয়া, আর সেগুলো ছিল তার শায়রি বলার আসরের জন্য। তো পিয়ুষ এটা জানার পর তো রুবিয়াকে বলে সে অবশ্যই আসবে, আর মায়াঙ্ক বলে তার এখন একটু কাজ আছে তাই যেতে হবে, কিন্তু যদি রুবিয়ার দরকার হয় তাহলে সে যেন তাকে কল করে ডেকে নেয়। তো মায়াঙ্ক চাক্কুর সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে চাক্কুর গার্লফ্রেন্ড মায়াঙ্কের সাথে ফ্লার্ট করতে শুরু করে আর তার সাথে নাচ করতে বলে রিলস বানানোর জন্য। মায়াঙ্ক তো তার সাথে নাচ করতে শুরু করে, আর তখনই সেখানে চাক্কু আসে আর তাদেরকে একসাথে দেখে ফেলে। তার জন্য তো মায়াঙ্ক ভীষণই ভয় পেয়ে যায় আর বলে, ভাই আমি কিচ্ছু করিনি, আমাকে আসলে সে বলল নাচের প্র্যাকটিস করবে, আর আমি সেটাই করছিলাম, আর কিচ্ছু না। তখন চাক্কুর গার্লফ্রেন্ড বলে, আরে মায়াঙ্ক এত ভয় পাচ্ছ কেন? রিল্যাক্স, আমি চাক্কুকে আগেই বলেছি আমার একজন ডান্স পার্টনার দরকার, তাই শুধু শুধু ভয় পেও না, আর তুমি খুব ভালো কাজ করেছো। তো এরপর চাক্কু আর কিছুই বলে না মায়াঙ্ককে। এদিকে রুবিয়া যখন শায়রি বলছিল তখন তাদের কলেজের কয়েকজন রুবিয়াকে নিয়ে মজা করছিল, তাই রুবিয়াকে সাপোর্ট করতে সেখানে পিয়ুষ চলে আসে আর তাদেরকে খুব ভালো করে লজ্জা দেয়, তাই তারা এই আসর থেকেই উঠে চলে যায়। এরপর রুবিয়া পিয়ুষকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর তোমার ভেতরেও বেশ ভালো একজন শায়ের লুকিয়ে আছে, কিন্তু বেশ ভালো শায়রি করো তুমি, আর আমি কিন্তু শায়রি খুব পছন্দ করি। তো এখানে বোঝা যায় রুবিয়া হয়তো পিয়ুষকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। এদিকে সেই জালিম চাক্কুকে জানায় এমএলএ বানসাল বলেছে চাক্কু যেন তার কাজ ঠিকঠাক মতো করে আর একটু তাড়াতাড়ি যেন করে। তো এখানে আমরা আর একটা নতুন চরিত্রের সাথে পরিচিত হই, যার নাম ডিএসপি রুদ্রপ্রতাপ সিং। তো রুদ্র বলে, মায়াঙ্ক আর পিয়ুষ তো তাদের জীবনে যা চেয়েছে তা প্রায় পেয়েই গিয়েছে, আর এমএলএ বানসালের হাতে পুরোভাবেই ফেসে আছে চাক্কু। তবে এই সম্পূর্ণ কাহিনীর
সবচেয়ে বড় তুফান তো আমি আনবো। তো এখন এই রুদ্র সামনে গিয়ে কি করে সেটাই শুধু দেখার পালা। এইদিকে রুবিয়া পিয়ুষকে মেসেজ করে যে সে কি তার সাথে দেখা করতে পারবে কিনা। পিয়ুষ তো এক কথায় রাজি হয়ে যায়, তবে সে এই ব্যাপারে মায়াঙ্ককে জানায় না। এদিকে মায়াঙ্ককেও মেসেজ করে চাক্কুর গার্লফ্রেন্ড আর বলে তার সাথে রিলস করতে আসতে। তো এই কথা আবার মায়াঙ্ক পিয়ুষকে বলে না, আর সে চলে আসে সোজা চাক্কুর কাছে। তো সেখানে একজন এসে চাক্কুকে বলে, ভাই দোকানদার আগারওয়াল মানা করেছে, সে আমাদেরকে আর সমুচা চাটনি কিছুই দিবে না। আগে তার পাওনা টাকা পরিশোধ করতে বলেছে, এরপরেই সে সমুচা দিবে। চাক্কু বলে, আরে এই আগারওয়াল কি পাগল হয়ে গিয়েছে? আমাকে সে রিজেক্ট করছে, আমি এখনই গিয়ে দেখব তাকে। তখন তাকে মায়াঙ্ক আটকায়। মায়াঙ্ক বলে, ভাই যদি তুমি এইরকম ছোটখাটো দোকানদারের সাথে গিয়ে কিছু করো তাহলে কি সেটা মানায় বলো? তাহলে কেন যাবে ভাই ওখানে? আমরা আছি কি কাজের জন্য, তাই আমরা যাব, আর আগারওয়ালের 12টা বাজিয়ে তবেই আসবো। তো তারপর সত্যি সত্যি আগারওয়ালকে নিয়ে আসে মায়াঙ্ক আর চাক্কুর কাছে মাফ চাওয়ায়। আর মায়াঙ্কের এই কাজে চাক্কুও বেশ ইমপ্রেস হয়। এদিকে রুবিয়া পিয়ুষকে বলে, কাল রাত কেমন গেল? পিয়ুষ বলে, আপনার অপেক্ষায় যেমন যাওয়ার তেমনই গিয়েছে। রুবিয়া বলে, একটা সত্যি কথা হচ্ছে, তুমি যে এত বুঝদার হবে আমি কখনো ভাবতেই পারিনি। তো আমি এখানে এসেছি সবাইকে বাসায় ইনভাইট করতে। আমি বিরিয়ানি রান্না করব, তো তুমিও চলে এসো, ভালোই হবে, আমার কাজে একটু সাহায্য করতে পারবে। পিয়ুষ বলে, শুধু কি তাই চাই, আর কিছুই না? রুবিয়া বলে, আমি ভাবি মাঝে মাঝে তুমি এখনো কি করে সিঙ্গেল। পিয়ুষ বলে, কি করব বলুন, আমি তো আপনার মতো কাউকে পাচ্ছিই না। রুবিয়া তখন তার কথায় হেসে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মিস্টার বানসাল অগ্রিম হিসেবে নতুন একটা মোবাইল কিনে দেয় চাক্কুকে। চাক্কু বলে, কিন্তু আমি তো এখনো কাজ করব, সেই নিয়ে হ্যাঁ বলিনি। মিস্টার বানসাল বলে, তুমি না তো বলতে পারবে না সেটা আমি জানি, কারণ তোমার ব্যাংক এখন একদম খালি, আর বাকি যা আছে তাও শেষ হয়ে যাবে। তো তারপর কোথায় যাবে এই বয়সে? কি খাবে? খুব খারাপ সময় আছো তুমি, তাই কাজে মন দাও, আর বাকি টাকাটা কাজ শেষে পেয়ে যাবে। এখন যাও, ঠিক আছে? তো এরপর চাক্কু তাকে আর কিছুই বলতে পারে না। এদিকে চাক্কুকে একটা ভিডিও দেখানো হয় যেখানে তার গার্লফ্রেন্ডের সাথে মায়াঙ্ক নাচ করছিল, আর এটা দেখে তো চাক্কু অনেক রেগে যায়। অন্যদিকে দেখা যায় পিয়ুষ বসেছিল তাদের গ্যালারিতে। সেখানে আবারও যারা ভালোবাসার পক্ষে কাজ করে তারা ভাষণ দিতে থাকে আর তাদের প্রোটেস্ট করতে থাকে। তখন পিয়ুষকেও কিছু বলার জন্য ডাকা হয়। তো এখানে বোঝা যায় যে মেয়েটি এই সব কিছুর প্রোটেস্ট করছিল সে একটু একটু পিয়ুষকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু পিয়ুষ তো এটা বুঝতেই পারে না। এরপর আমাদের লাইব্রেরির দৃশ্য দেখানো হয়। সেখানে সুষমাজি এবং পিটি টিচার ছিল। আসলে এই পিটি টিচারে কিন্তু সেই ডিএসপি রুদ্রপ্রতাপ সিং, সেখানে নিশ্চয়ই কোনো একটা মিশনে এসেছে। অন্যদিকে দেখা যায় মায়াঙ্ক চাক্কুর গার্লফ্রেন্ডের সাথে নাচ করায় চাক্কু তাকে তার দল থেকেই বের করে দেয়। অন্যদিকে পিয়ুষও বিজি হয়ে যায় রুবিয়ার সাথে প্রেম করতে। বেচারা মায়াঙ্ক তো একদমই একা হয়ে পড়ে। তো তারপর মায়াঙ্ক তার কাজে লেগে পড়ে জীবনটাকে ঠিক করতে, আর পিয়ুষ লেগে যায় প্রেম করতে। আজ পিয়ুষ আর রুবিয়া আবারও এসেছে দেখা করতে। রুবিয়া এখানে পিয়ুষের জন্য নিজের হাতে কিছু খাবার বানিয়ে আনে। পিয়ুষ বলে, তুমি খেয়েছো? রুবিয়া তখন বলে, যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তবে থেকেই আমার খিদে পায় না। তো এখানে রুবিয়া ইশারায় বুঝিয়ে দেয় যে তার হাজবেন্ড বেঁচে থাকলে এই সব সম্ভব হবে না, তবে সে যদি মারা যেত তাহলে সব সহজভাবেই হয়ে যেত। আর এইসব নিয়ে এখন বেশ টেনশনে পড়ে যায় পিয়ুষ। এরপর দেখা যায় কলেজের অ্যানুয়াল ফাংশনের জন্য পিয়ুষদের টিমের সবাই একটা ডান্স পারফরমেন্স করবে। তাই সেই টিমের যে লিডার মেয়েটি সে পিয়ুষের জন্য আজ বেশ সেজেগুজে এসেছে, আর সে বলে সে পিয়ুষের সাথেই ডান্স করবে, কিন্তু পিয়ুষ তো তাকে তেমন পাত্তাই দিচ্ছিল না। এদিকে মায়াঙ্কের সাথে মিন্টির দেখা হয়, আর মিন্টি মায়াঙ্কের অনেক কাছাকাছি চলে এসেছিল, আর সে তাকে বলতে থাকে অ্যানুয়াল ফাংশনে আমরা দুজন নাচ করব, বুঝতে পেরেছ? আর চাক্কু তোমার নামে অনেক আজে বাজে কথা বলছিল, তাই তোমাকে এখন থেকে অনেক স্ট্রং হতে হবে যাতে চাক্কুরা তোমার কিছুই করতে না পারে। তো এরপর সে চলে যায় চাক্কুর কাছে আর তাকে বলতে থাকে, সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল, আসলে আমি ডান্স ক্লাস থেকে বেরিয়ে আসছিলাম, তখনই সেখানে মায়াঙ্কের কথা আমি শুনতে পেরেছি, সে তোমার নামে উল্টো পাল্টা কথা বলছিল। এই মেয়েটা যে আসলে কি চায় সেটা তো সে আর উপরওয়ালাই জানে।
এই দুইজনের মধ্যে একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টায় আছে সে। অন্যদিকে রুবিয়াকে একটা ডান্স শেখানোর টিচার হিসেবে আনে পিয়ুষ, আর স্টুডেন্টরা রুবিয়াকে বলে, আরে আপনি নাচও করতে পারেন। রুবিয়া বলে, শায়েরি তো আরেকটা নাচই, শায়েরিতে যেমন ছন্দতাল লাগে নাচও তো তেমনই। তখন পিয়ুষ বলে, কিন্তু এই যে নিহারিকা, ওকে নাচ শেখাতে গেলে আমার তো মনে হয় আপনি শায়েরিও ভুলে যাবেন। তো নিহারিকা তার এই কথায় একটু কষ্ট পায়। তখন রুবিয়া বলে, পিয়ুষ এমন ভাবে বলো না, প্রত্যেকটা মেয়ের মধ্যেই তাল থাকে, এজন্যই তো মেয়েদের জন্য ছেলেরা এমন পাগল হয়। তো এইসব কথা সে পিয়ুষের গায়ে হাত দিয়ে বলছিল। তখনই নিহারিকা পিয়ুষকে বলে, পিয়ুষ তোমার বাঁ হাতে কিছু একটা লেগে আছে। পিয়ুষ বলে, হ্যাঁ কোথায়? তখনই রুবিয়া হাত সরিয়ে ফেলে, আর সেও হয়তো এই ব্যাপারটা একটু একটু বুঝতে পারে। এদিকে রাতের বেলা বসে বসে রুবিয়া পিয়ুষকে মেসেজ করছিল। তো রুবিয়া পিয়ুষকে বলতে থাকে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সারা জীবন আমি তোমার সাথেই কাটাতে চাই। পিয়ুষও বলে, তুমি যদি এটা চেয়ে থাকো তাহলে আমিও এটাই চাই। তো তারা এখানে কথা বলছিল। তখন রুবিয়ার হাজবেন্ড আহমেদ ছিল বাড়ির বাইরে। তো আহমেদ কথা বলছিল রুদ্রের সাথে। রুদ্র বলে, তোমাকে আমি যখন বলতাম বড় বড় রাজনীতিবিদের সাথে এইভাবে কথা বলো না, তখন তো আমার কথা শুনতে না, তাহলে আর এখন টেনশনে পড়লে চলবে? তো আহমেদ বলে, তো কি করব? সত্যি বলা ছেড়ে দিব? অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না? রুদ্র বলে, সবার আগে তো তুমি ওই রুবিয়াকে ছেড়ে দাও। আহমেদ বলে, আরে না ভাই, এটা সম্ভব না। আমি তাকে ভালোবাসি আর সে আমাকে অনেক ভালোবাসে, তাকে আমি কখনোই ছাড়তে পারবো না। রুদ্র তখন বলে, সে এই বিশ্বাসের যোগ্য না, দেখো গিয়ে তলে তলে সে কি করে বেড়াচ্ছে। তবে তার আগে আমাকে বলো যে তুমি এখন পর্যন্ত আর কার কার সাথে পাঙ্গা নিয়েছো। তো এখানে বোঝা যায় আহমেদ আর রুদ্রের মধ্যে অনেক আগে থেকেই জানাশোনা আছে। যাই হোক, তো আহমেদ তাকে বলতে থাকে, আরে বানসাল আছে না, সে তো অনেকদিন ধরে কিছু করতে পারছে না, তাই আমার পেছনে পড়ে আছে। আগের দিন তো তার সব কথা শুনতো, কিন্তু পরবর্তীতে যখন সে তার কথা শোনেনি তাকে সে বদলি করে দিয়েছে। কিন্তু আমাকে তো এত সহজে সরাতে পারবে না, আর আমি তার কথায় উঠবো বসবো না, তাও সে আমার পিছনেই পড়ে আছে। রুদ্র বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আপনার জন্যই তো এখানে এসেছি। হাজার হোক আপনি আমার সিনিয়র, আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না। আচ্ছা, রুবিয়ার কি কাহিনী সেটা বলুন তো। এইদিকে আমরা রুবিয়ার কাহিনী দেখতে পাই। সে তো ডান্স শেখাতেই বিজি, তবে তার এই ডান্স নিহারিকার একদমই পছন্দ হয় না, আর এই নিয়ে একটু রাগারাগি হয় নিহারিকা আর পিয়ুষের মধ্যে। নিহারিকা বলে, পিয়ুষ আমি ডান্স নাই পারতে পারি, তাই বলে এই না যে আমি এটাও বলতে পারবো না যে কোনটা আমার ভালো লাগছে আর কোনটা লাগছে না। রুবিয়া বলে, হ্যাঁ নিহারিকা, তুমি অবশ্যই বলতে পারবে, কোনো সমস্যা নেই। নিহারিকা বলে, তাহলে চলো অন্য কিছু করি। তারপর রুবিয়া আর একটা স্টেপ করে, কিন্তু এটা দেখে নিহারিকা বলে, এই স্টেপ তো আগেরটার থেকেও জঘন্য। আচ্ছা আমি একটু ব্রেক নিয়ে আসছি, তোমরা করে নাও বাকিটা। তো এই নিহারিকা তো আসলে মনে মনে পিয়ুষকেই পছন্দ করত, তাই এভাবে পিয়ুষকে রুবিয়ার কাছাকাছি দেখে তার অস্বস্তি হচ্ছিল। আর এইদিকে মায়াঙ্ক এবং মিন্টিকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে ফেলে চাক্কুর লোকেরা, আর তারা সাথে সাথেই চাক্কুকে কল করে আর বলে তারা মিন্টিকে ডান্স রুমের বাইরে মায়াঙ্কের সাথে দেখেছে। চাক্কুর তো এটা শুনে খুবই রাগ হয়, কিন্তু সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। মায়াঙ্কের এত সাহস দেখে সে তো পাগলই হয়ে যাচ্ছিল। তো চাক্কু বলে, তার মানে এই মায়াঙ্ক আমার পেছনে পেছনে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার ধান্দা করছে, আমি তাকে টাস্ক দিয়ে ভুল করলাম না তো? তো চাক্কু মায়াঙ্ককে একটি কাজ দিয়েছিল, তার জন্যই তার উপর প্রেসার ছিল। এদিকে পিয়ুষ একজনের কাছে একটা বন্দুক চায়, আর ওইদিকে মায়াঙ্ক তার বাবার পুরাতন জিনিসপত্র রাখা আছে এরকম জায়গা আছে কোথায় সেটা তার মায়ের কাছ থেকে জেনে নেয়, আর সেখানেই চলে আসে। তো এরা দুইজনই বন্দুক পাওয়ার জন্য চেষ্টা করছিল, আর একটা ঠিকানা পেয়েও যায় যেখানে বন্দুক পাওয়া যায়। এদিকে চাক্কু দুইজনকে লাগিয়ে দেয় মায়াঙ্কের পেছনে, তাকে যা খুশি করতে বলে। তবে চাক্কুর অর্ডার পাওয়ার পর এরা দুজনও তো বেশ খুশি, কারণ তারা অনেকদিন ধরেই মায়াঙ্ককে মারার চেষ্টা করছিল। এদিকে বন্দুকের জন্য যে তারা দুই বন্ধুই এক জায়গায় এসেছে তা কিন্তু কেউই একে অপরের কাছে বলে না। তো এক সময়ের বেস্ট ফ্রেন্ড ধীরে ধীরে কেমন যেন অচেনা হতে থাকে। এদিকে রুদ্র এসে আহমেদকে বলে, তোমাকে আমি ফলো করেছি, তোমার পেছনে দুইটা ছেলে পড়ে আছে, তারা তোমাকে কোনো এক উদ্দেশ্য নিয়েই ফলো করছে। তো আহমেদ তো তার কথায় এতটাও পাত্তা দেয় না, সে মনে করছিল রুদ্র হয়তো একটু বেশি বেশি ভাবে। এদিকে দেখা যায় নিহারিকা এখন রুবিয়া আর পিয়ুষকে এত কাছাকাছি দেখে বেশ বিরক্ত হয়ে যায়। নিহারিকা বলে, কি হচ্ছে এসব রুবিয়া, তুমি এইরকম আজে বাজে নাচ কেন দেখাচ্ছ?
পীয়ূষ বলে, এই তোমার এসব নাটক আমি অনেক দিন ধরে দেখছি নিহারিকা। তোমার এত সমস্যা হয়ে থাকলে আমাকে বলো, আমি তাহলে আমার ডান্স পার্টনার হিসেবে অন্য কাউকে খুঁজে নিব, তাও তোমার সাথে ডান্স করব না। নিহারিকা বলে, ও তাই নাকি, তাহলে ঠিক আছে, খুঁজে নাও নতুন কাউকে, আমি যাচ্ছি। তো তারপর নিহারিকা চলে যায়। তখন তাকে নিহারিকার কাছের একজন বলে, নিহারিকা কি শুধু শুধু এরকম আচরণ করছে বলে আপনার মনে হয়? পীয়ূষ বলে, তো কি সমস্যা তার, এমন করছে কেন? তখন সে বলে, কারণ নিহারিকা আপনাকে খুব ভালোবাসে। এই কথা শুনে তো একটু হলেও শকড হয় পীয়ূষ। এদিকে মিন্টি মায়াঙ্ককে বলে, মায়াঙ্ক আমার না খুব খুশি খুশি লাগছে, এইটা ভেবেই যে যখন চাক্কু জানতে পারবে যে তুমি আর আমি সিরিয়াস সম্পর্কে আছি, তখন সে না জানি কি করবে। তখন মায়াঙ্ক বলে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাকে চাক্কু এত পছন্দ করে, এত ভালোবাসে, তোমাকে সবসময় সে মাথায় তুলে রাখে, তাহলে তুমি তার সাথে ব্রেকআপ কেন করতে চাইছো? মিন্টি বলে, আরে মায়াঙ্ক তুমি বুঝতে পারছো না, এই চাক্কু আমাকে সবসময় একটা যন্ত্রণার মধ্যে রাখে, আমার সবসময় এগুলো ভালো লাগে না। এদিকে রুবিয়াকে দেখা যায় তাকে একজন উকিল কল করে আর বলে, আহমেদ সাহেবের সাথে কথা বলা যাবে? রুবিয়া বলে, আসলে উনি তো বাইরে আছেন, আপনি কে বলছেন? উকিল বলে, আমি আহমেদ সাহেবের খালার উকিল, উনি যে মারা গিয়েছেন এই খবর কি আপনি দিয়েছেন আহমেদ সাহেবের কাছে? রুবিয়া বলে, হ্যাঁ হ্যাঁ বলেছি, সে খুবই কষ্ট পেয়েছেন। উকিল বলে, কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক, আর আমি যে দলিল দিয়েছি সেটা কি দিয়েছেন তাকে? এখানে কিন্তু অনেক টাকার সম্পত্তি আছে, প্রায় 200 কোটি টাকার। রুবিয়া তখন মিথ্যা বলে যে হ্যাঁ সে দিয়ে দিয়েছে, আর এটাও বলে যে সে যেন আর এখানে কল না করে, তাহলে নাকি তার হাজবেন্ডের কষ্ট হবে, তার খালার মৃত্যুর খবর তার বারবার মনে হবে। তো এখানে রুবিয়া তার হাজবেন্ডকে খুন করে সবকিছু হাসিল করার চালটা বেশ শক্ত করেই দিয়েছে। ওইদিকে মায়াঙ্ক মিন্টির সাথে কথা বলার পর অনেক জোশে চলে আসে এমএলএ বানসালের অফিসে। মায়াঙ্ক তখন বানসালকে বলে, যত টাকা আপনি চাক্কুকে দিয়েছেন তার অর্ধেক টাকায় আমি সেই কাজ করে দিতে পারবো। বানসাল তখন তার কথায় রাজি হয় আর সেই মোবাইলটা দিয়ে দেয় মায়াঙ্কের কাছে। এই খবর আবার চাক্কুর স্পাইরা তার কাছে ঠিকই পাঠিয়ে দেয়। চাক্কুর তো এইসব শুনে মাথাই খারাপ হয়ে যায়, তার হাত থেকে এখন সব চলে যাচ্ছে, তার গার্লফ্রেন্ড মায়াঙ্ক আর তার সাথে সাথে টাকা ইনকামের একটা সুযোগও। তো এইসব সে একেবারেই মেনে নিতে পারে না। যেই মায়াঙ্ককে সে তার চেলা বানিয়ে রেখেছিল, সেই মায়াঙ্ককে এখন তার বিরুদ্ধে চলে যাচ্ছে আর এই কলেজের ভাই হওয়ার চেষ্টা করছে। তো অনেক ডিপ্রেসড হয়ে রাতের বেলায় সে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে, কারণ তার গার্লফ্রেন্ডও তাকে ধোকা দিচ্ছে, তাই সে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে যায়। কিন্তু বেচারা সেটাও পারে না, কারণ সে যে মিন্টিকে খুব বেশি ভালোবাসে। তো পরের দিনে দেখা যায় মিন্টি একটা ভিডিও দেখায় মায়াঙ্ককে, যেখানে পীয়ূষ তাকে নিয়ে মজা নিচ্ছিল, কিন্তু পীয়ূষ আসলে এই কথাগুলো বাধ্য হয়ে বলেছিল, সে কোনো কিছুই মায়াঙ্ককে মিন করে বলেনি। কিন্তু মায়াঙ্কের তো এইসব দেখে মাথাই খারাপ হয়ে যায় যে তার বেস্ট ফ্রেন্ড তাকে নিয়ে এইসব কথা বলছে। তো মিন্টি বলে, তোমার মতো আমারও ঠিক একই রিয়াকশন ছিল যে সে তোমার নামে এসব কিভাবে বলতে পারে। মায়াঙ্ক তখন বলে, তো তুমি আমার সাথে যাবে তো? মিন্টি বলে, তোমার কি মনে হয় যাকে লুজাররাও লুজার বলছে তার সাথে আমি যাব? কখনো না। মায়াঙ্ক বলে, আর যদি আমি সেই কম্পিটিশন জিতে যাই তখন? তো মায়াঙ্ককে একদম শকিং একটা রিয়াকশন দেয় মিন্টি। তারপর মায়াঙ্ক এবার তার বন্ধুরই বিপক্ষে যাওয়ার জন্য মনে মনে তৈরি হচ্ছিল। তো এরপরই মায়াঙ্ক আর মিন্টি একটা রিল আপলোড করে, যেখানে মায়াঙ্ক ভালোই খোঁচা দিয়ে কথা বলে পীয়ূষকে। পীয়ূষ তো সেই ভিডিও নিয়ে নিহারিকাকে বলে, নিহারিকা দেখো, তারা আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তাই আমাদের যে করেই হোক এই কম্পিটিশনটা জিততেই হবে। নিহারিকাও তখন বলে, হ্যাঁ তো যাও গিয়ে জিতে এসো। পীয়ূষ বলে, আমি একা কি করে জিতবো, তোমাকেও তো চাই। নিহারিকা তখন বলে, না আমাকে তোমার এখন কোনো প্রয়োজনই নেই, আর আমি কিছু করবও না, যা করার নিজেই করো গিয়ে। তো তারপর পীয়ূষ এখানে নিহারিকাকে বুঝিয়ে নেয় আর তাকে সরিও বলে, আর তাকে এটা বলে যে যখন পীয়ূষকে কেউ পাত্তা দিত না, কেউ তাকে দেখতও না, তখন সে তাকে দেখেছে, তার সাথে থেকেছে, তাই তার গত কিছুদিনের আচরণের জন্য সে নিহারিকার কাছে মাফ চেয়ে নিচ্ছে। তো তার এসব কথা শুনে নিহারিকা এবার রাজি হয়ে যায় যে সেও এবার এই কম্পিটিশন করবে। তো এরপরই দেখা যায় কলেজের মধ্যেই মায়াঙ্ক আর পীয়ূষের দুই টিমের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায়। তো মায়াঙ্ক আর পীয়ূষ দুজনেই তর্ক করতে করতে আবারও তাদের সব মনোমালিন্য মিটিয়ে ফেলে আর একে অপরকে জড়িয়ে ধরে। তো এরপর তারা ওই দিন ড্রিঙ্ক করতে করতে তাদের লাইফে কি চলছে সব কিছু একে অপরের সাথে শেয়ার করে।
আর তখন তারা এইটা জানতে পারে যে তাদের দুজনের কাছেই একটা কাজ আছে, আর সেটা হলো দিন আহমেদকে মারতে হবে। তো তারা বলতে থাকে যে তারা দুজনেই এই কিসের মধ্যে ফেসে গিয়েছে, কিন্তু এখন থেকে যা করবে তারা একসাথেই করবে। তাই এরপর তারা নেমে পড়ে দিনকে একসাথে মেরে ফেলার জন্য। তারা কয়েকবার চেষ্টা করেও গুলি মিস করে, তাই আহমেদের প্রাণ বেঁচে যায়। এদিকে ডান্স কম্পিটিশনের দিন চলে আসে, তারপর কম্পিটিশন শুরু হয়, আর এখানে সবাই উপস্থিত ছিল। তো সবশেষে মায়াঙ্ক আর মিন্টি একটা নাচ করে এবং পীয়ূষ আর নিহারিকা একটা নাচ করে। তাদের সবার নাচই বেশ সুন্দর হয়েছিল। এরপরই এই নাচের রেজাল্ট বলার জন্য স্টেজে আহমেদ ওঠে, তবে এই রেজাল্ট বলার আগেই কেউ তাকে শুট করে মেরে ফেলে। তখনই তাড়াতাড়ি করে সেখানে উঠে রুদ্র, আর তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। তো চারিদিকে এই নিউজ ছড়িয়ে পড়ে যে আহমেদকে কেউ বুকে গুলি করেছে। এখন কে সে তা জানা যায়নি। এদিকে আমরা দেখি মায়াঙ্ক আর পীয়ূষ তো একে অপরের দিকে বন্দুক তাক করে থাকে। পীয়ূষ বলে আমাকে যেতে দে, না হলে আমি কিছু একটা করে ফেলবো। মায়াঙ্ক বলে কি করবি? যেভাবে আহমেদকে মেরেছিস ওইভাবে আমাকেও মেরে ফেলবি? পীয়ূষ বলে আমি আহমেদকে মারিনি, তুই মেরেছিস টাকার লোভে। মায়াঙ্ক বলে আমিও তো এসব করিনি। তখন পীয়ূষ বলে তাহলে যখন গুলিটা লাগে তখন তুই কোথায় ছিলি? এরপর আমরা 4 ঘন্টা আগের দৃশ্য দেখতে পাই, যেখানে মায়াঙ্ক ওয়াশরুমে ছিল। তো তখনই সেখানে চাক্কুর সেই 2 লোক আসে যাকে সে লাগিয়েছিল মায়াঙ্কের পেছনে। তো এই দুইজনের মধ্যে একজনের নাম সামার্থ। তো সে বন্দুক তাক করে মায়াঙ্কের দিকে আর বলে যদি চাক্কু ভাইয়া এই কাজ নাও দিত তাও তোমাকে তো আমরা মারতামই। তো মায়াঙ্ক তখন অবাক হয়ে জিজ্ঞেস করে যে চাক্কু ভাইয়া আমাকে মারতে পাঠিয়েছে? সামার্থ বলে চাক্কু ভাইয়া বলেছে তোকে মেরে আমরা রাজা হব, তাই তোকে তো মরতে হবেই। তারপরই গুলি চালায় সে, কিন্তু বন্দুক নষ্ট হওয়ায় গুলি চলে না। 2-3 বার চেষ্টা করেও যখন গুলি চলে না তখন সেখান থেকে আবারও অনেক পাওয়ার দেখিয়ে চলে যায় মায়াঙ্ক। দৃশ্য আসে বর্তমানে, আর পীয়ূষ বলে তার মানে তুই বিজি ছিলি? মায়াঙ্ক বলে হ্যাঁ, আর তুই কি করছিলি তখন? তো এরপর আমরা আবারও 4 ঘন্টা আগের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় পীয়ূষ নিহারিকার সাথে ছিল আর তার ডান্সের অনেক প্রশংসা করছিল। তখন এখানে সে নিহারিকার সাথেই সময় কাটাচ্ছিল। তো সে কিভাবে আহমেদকে মারবে? তখন মায়াঙ্ক বলে তার মানে তুই খুন করিসনি? পীয়ূষ বলে আরে না, আমি বললামই তো। মায়াঙ্ক তখন বলে তাহলে কি আমি মিথ্যা বলছি নাকি? আজ পর্যন্ত আমি তোকে কখনোই মিথ্যা বলিনি, তবে এখন যা হয়েছে ভালোই হয়েছে। যেহেতু আমাদের কাজ ছিল আহমেদকে খুন করা, সেহেতু এবার প্ল্যান মতোই কাজ করতে হবে। তুই গিয়ে তোর রুবিয়াকে বলবি তুই খুন করেছিস, আর আমি গিয়ে বানসালকে বলবো আমি খুন করেছি। তারপর 2 দিক থেকেই টাকা পয়সা স্বর্ণ নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব। তো এরপর তারা দুইজনই চলে যায় 2 পথে মিথ্যা বলতে। তো প্রথমে আমরা মায়াঙ্ককে দেখি, সে এসে অফিসে মিথ্যা বলে যে সে খুন করেছে, এখন সে টাকাটা নিতে এসেছে। কিন্তু যখন মায়াঙ্কের কাছে প্রমাণ চাওয়া হয় তখন সে কোনো প্রমাণই দিতে পারে না, আর পরে তাকে সেখান থেকে বের করে দেয় বানসাল। এরপর এখানে আসে চাক্কু, আর সে দাবি করে তাকে খুন করেছে সামার্থ। কিন্তু যখনই তার থেকে প্রমাণ চাওয়া হয় সেও ফেসে যায়, কারণ এটাও মিথ্যা ছিল। তো কেউই এদের মধ্যে তার উপর গুলি চালায়নি। তাহলে কে করেছে এই কাজ? তখনই এখান থেকে সব রহস্যের খোলাসা হয়। আসলে এই সমস্তটা ছিল একটা সাজানো প্ল্যান, যেন আসল দোষীদেরকে ধরা যায়। তো এই প্ল্যান করেছে রুদ্র। সে আহমেদকে বলেছিল ফেক রক্ত নিয়ে যেতে, আর এইবার কেউ তাকে ধরতেও পারে না, এত সুন্দর অভিনয় করেছে সে। তো তারপর রুদ্রের ইনভেস্টিগেশন থেকে উঠে আসে আসল দোষী হচ্ছে রুবিয়া। রুবিয়াই পড়ে আছে আহমেদের জানের পেছনে, তাকে শেষ করে তবেই সে শান্ত হবে। আসলে রুবিয়ার নজর ছিল তার কোটি টাকার সম্পত্তির উপর। তো হসপিটালে রুবিয়ার সব সত্য বেরিয়ে আসে, কারণ সেখানে উকিল এসে সব বলতে শুরু করে। উকিল বলে আমি আপনার খালার উকিল, আর উনি মারা গিয়েছেন আজ 3 মাস হয়েছে। আপনার খালা আপনার নামে তার ফার্ম হাউস লিখে গিয়েছেন, আর এটা কোটি টাকার সম্পত্তি। কিন্তু এই কোনো কথাই রুবিয়া আহমেদকে জানায়নি। তো আহমেদ তো তার খালার মরে যাওয়ার কথা শুনে অনেক কান্না করতে থাকে, আর রুবিয়াকে বলতে থাকে আমি তোমাকে এত ভালোবাসলাম, তুমি আমার সাথে এমন করতে পারলে? রুবিয়ার তো বলার মতো কিছুই ছিল না। তো এরপরই দেখা যায় রুবিয়ার ফোনে পীয়ূষের কল আসে, আর এটা রুদ্র দেখে তাকে বলে এখনই কল রিসিভ করো, আর অবশ্যই লাউড স্পিকারে দিবে, আমরা সব শুনবো। তো কল রিসিভ করার সাথে সাথেই রুবিয়া কিছু বলবে, তার আগেই পীয়ূষ বলতে থাকে রুবিয়া তোমার হাজবেন্ড তো মারা গেল, এখন তো আমাদের সব ঝামেলা শেষ,
চলো আমরা মানালিতে চলে যাই, তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই হয়েছে। আর পীয়ূষ গাধাটা তো তার কাছে বলে যে আমিই কিন্তু আহমেদকে খুন করেছি, ঠিক তোমার কথা মতো। এখন আমরা অনেক হ্যাপি থাকবো, কিন্তু রুবিয়া তো আর কিছুই বলতে পারে না, তার মুখ একদম ছোট হয়ে যায়। এই সব কিছু শুনে আহমেদ বলতে থাকে আমি কত বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। তো সেই সময়ই তার ফোনে পীয়ূষ একটা লোকেশন পাঠায়। এটা দেখার পর রুদ্র একজন মহিলা কনস্টেবলকে ডাকে আর বলে এখনই রুবিয়াকে ধরে নিয়ে যেতে। তখন রুবিয়া আহমেদকে গলানোর চেষ্টা করে, কিন্তু রুদ্র আহমেদকে বলে খবরদার আহমেদ, ওর কথা একদম গলবে না। তখন রুবিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আর রুদ্র তার আরো টিমকে বলে যে এই লোকেশনে পৌঁছে যাও। ওদিকে মিন্টি যখন তার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিল অর্থাৎ মায়াঙ্কের কাছে, তখন চাক্কু বলে যাও যাও, তবে সে বাঁচবে না বেশি দিন, আমি তাকে নিজের হাতে মারবো। মিন্টি এরপর চাক্কুকে তার হাতে আনার চেষ্টা করে, কিন্তু চাক্কু আর তার কোনো কথার জালেই পড়ে না। অন্যদিকে পুলিশ পৌঁছে যায় মায়াঙ্ক আর পীয়ূষকে ধরতে তাদের বাড়িতে। মায়াঙ্কের মা বলে তুই আবার কোন কাহিনী করেছিস, পুলিশ কেন আসলো? তারপর তারা সব সত্যি সত্যি বলে দেয়। আর কিছুক্ষণ পর লাইভে আসে, যেখানে মায়াঙ্ক তারই মাকে গুলি করবে বলে হুমকি দেয় আর বলে আমরা কাউকে খুন করিনি, তাই যদি পুলিশ আমাদেরকে যেতে না দেয় তাহলে আমি এই বুড়িকেই মেরে ফেলবো। মায়াঙ্কের মা বলে বাহ, এই দিন দেখার জন্যই তোকে এত বড় করেছিলাম, আমাকে কেউ প্লিজ বাঁচাও। তো এরপরে রুদ্র তাকে অনেক কিছু বলে বাইরে আনে, কিন্তু মুখোশ খুলে দেখা যায় এটা তো মায়াঙ্ক না, অর্থাৎ তারা রুদ্রকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছে। রুদ্র বলে যতই পালানোর পালাও, কিন্তু তোমরা জানো না আমি এইরকম 375টা কেস দেখে নিয়েছি, তাই আমি ঠিকই তোমাদের কাছে পৌঁছে যাব। অন্যদিকে মায়াঙ্ক আর পীয়ূষ সামার্থের থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। মায়াঙ্ক বলে কোথায় যাব? পীয়ূষ বলে যেখানে দু চোখ যাবে সেখানেই চল। এদিকে রুদ্র আমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে এখনো তো অনেক কিছু বাকি আছে, আর সেখানেই দেখা যাবে পীয়ূষ আর মায়াঙ্ক কি করে বাঁচতে পারে। তো এরই সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প, যেখানে দুই বন্ধু পুরো কলেজে বিখ্যাত হতে গিয়ে শেষমেশ কুখ্যাত হয়ে গেল। তো এই দুই বন্ধুর জীবনে আর কি কি ঘটতে চলেছে তা হয়তো আমরা এই গল্পের সেকেন্ড সিজনেই দেখতে পারবো। আর যখনই এর সেকেন্ড সিজন আসবে আমি অবশ্যই সেটা আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।